হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিট অ্যান্ড উইন। কম্পিট অ্যান্ড উইনের তরফ থেকে আজকে তোমাদের জন্য আসন্ন যে মিসলেনিয়াস মেইনস পরীক্ষা, যেটা সম্ভবত আগামী মে অথবা জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে, তো সেটার জেনারেল স্টাডিজ যে ডেসক্রিপটিভ পোর্শন, যেখানে নাকি 50 নাম্বারের কোয়েশ্চেন থাকে এবং 3টে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়, একটা 20 মার্কস, দুটো 15 মার্কস। সেখানকার একটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা বার্নিং টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই চতুর্দিকে আলোচনা চলছে বর্তমানে, এবং রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হিংসার ঘটনাও ঘটেছে এর প্রতিবাদে। তো বিষয়টা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন 2025 বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটার নাম দেওয়া হয়েছে UMED অ্যাক্ট 2025। তো চলো আমরা ডিরেক্ট টপিকে চলে যাই। তো প্রথমে আমরা দেখব যে ওয়াকফ সংশোধনী আইন 2025 কি বলছে। সম্প্রতি 2025-এর এপ্রিল মাসে পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী আইন 2025 পাস হয়েছে। আইনটি উমিদ অ্যাক্ট নামেও পরিচিত। আইনটি ভারতে ওয়াকফ সম্পত্তির শাসন ও ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। ওটা ওয়াকফ নয়, ওটা ওয়াকফ হবে। এটা একটু মিস্টেক হয়ে গেছে বানানটা, পার্ডন মি ফর দ্যাট। এই আইনটি 1995 সালের যে ওয়াকফ আইনের সংশোধনী হিসেবে পাশ করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো ওয়াকফ সম্পত্তির প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করা এবং ওয়াকফ সম্পর্কিত দীর্ঘস্থায়ী সমস্যাগুলির সমাধান করা। মূলত 2024 সালে প্রবর্তিত এই বিলটি একটি যৌথ সংসদীয় কমিটি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দ্বারা যাচাই বাছাই করা হয়েছিল। একটি ব্যাপক পর্যালোচনা প্রক্রিয়া এবং পাবলিক কনসালটেশনের পর সংসদে উমিদ বলে মানে অ্যাক্ট হিসেবে এটা পাস হয় বা বিলটা পাস হয়। ইউনিফাইড ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি এন্ড ডেভেলপমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। এর মানে অ্যাব্রিভিয়েশন, মানে এটার নামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু মানে সঠিকভাবে লিখতে হবে, ঠিক আছে? কারণ মানে আইনটার নামে ভুল করলে কিন্তু নম্বর কেটে নিতে পারে পরীক্ষায়। তো যাই হোক, তো মাননীয় রাষ্ট্রপতির অনুমোদনের পর এটি আইনে পরিণত হয়েছে। মানে প্রথমে বিল থাকে, তোমরা জানো, তার প্রথমে লোকসভায় পাস হয়েছে, তারপর রাজ্যসভায় পাস হয়েছে, তারপর রাষ্ট্রপতির অনুমোদনের পর এটা আইনে পরিণত হয়েছে। যদিও একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বসেছিল এবং সেখানে বিলের কিছু কাটাছাটা করা হয়েছে এবং ফাইনালি মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মু, যিনি আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি, তার অ্যাসেন্টের পর এটা বিলটা অ্যাক্টে পরিণত হয়েছে। তো এবার ওয়াকফ জিনিসটা কি, ওয়াকফ সম্পত্তিটা কি? ওয়াকফকে মুসলিম আইন দ্বারা পবিত্র, ধর্মীয় বা দাতব্য হিসেবে স্বীকৃত যে কোনো উদ্দেশ্যে যে কোনো ব্যক্তির দ্বারা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির স্থায়ী উৎসর্গ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তার মানে কি, এটা এমন একটা সম্পত্তি যেটা মুসলমানরা কি করেন না, একটা নির্দিষ্ট ধর্মীয় বা রিলিজিয়াস, দাতব্য বা চ্যারিটি বা ব্যক্তিগত উদ্দেশ্যে দান করেন। এক্ষেত্রে সম্পত্তির মালিকানা ঈশ্বর বা আল্লাহের বলে মনে করা হয় এবং সম্পত্তিটি একটি ওয়াকফ বোর্ড বা ট্রাস্টিদের দ্বারা পরিচালিত হয়, যারা মেনলি এর ম্যানেজমেন্ট বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে। ওয়াকফ থেকে যে ইনকামটা হয় মূলত সেটা বিভিন্ন ধরনের চ্যারিটি পারপাসে, বিভিন্ন ধরনের মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোর কাজে, মসজিদের বানানোর কাজে, বিভিন্ন ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন সেন্টার বা যেগুলোকে বলে আশ্রয় কেন্দ্র গড়ে তোলার কাজে, কবরস্থান তৈরির কাজে, অর্থাৎ ইসলাম মতে বিভিন্ন ধরনের যে চ্যারিটি এবং বিভিন্ন ধরনের যে ধর্মীয় বা রিলিজিয়াস অ্যাফেয়ার, সেখানে কিন্তু ব্যবহার করা হয় এখান থেকে প্রাপ্ত যে আয়টা। তো কি বলা হচ্ছে প্রতিষ্ঠার মধ্যে, বলা হচ্ছে দেখো যে একটা ওয়াকফ সম্পত্তি একটি লিখিত দলিল, মানে রিটেন একটা ডিড, আইনি উপকরণ বা মৌখিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। ব্যবহার এবং স্থায়িত্ব, একটি সম্পত্তি ওয়াকফ হিসেবে স্বীকৃত হতে পারে যদি এটি একটি বর্ধিত সময়ের জন্য, মানে অনেক দিনের জন্য, যদি কোনো একটা রিলিজিয়াস বা চ্যারিটি পারপাসে ইউজ হয়, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এর ইরিভোকেবিলিটি, মানে অপরিবর্তনীয়তা। অর্থাৎ তুমি যদি কোনো সম্পত্তিকে একবার ওয়াকফ হিসেবে মনোনীত করা হয়ে যায়, মানে when a property becomes nominated as a ওয়াকফ প্রপার্টি, তাহলে কিন্তু যিনি দাতা, হ্যাঁ, তিনি কিন্তু আর চাইলেও ওই ওয়াকফ মানে ওই সম্পত্তিটাকে নিজের নামে ফেরত পেতে পারবেন না। অর্থাৎ যে সম্পত্তি একবার ওয়াকফ হয়ে গেল, সেই সম্পত্তি কিন্তু আর মালিকানা পরিবর্তন করা যাবে না, ঠিক আছে?
আচ্ছা, এখানে একটা পয়েন্ট একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে ইসলাম ধর্মে এই যে ওয়াকফের ব্যাপারটা রয়েছে, সেখানে দাতা মানে যিনি নাকি জমিটা দান করছেন বা প্রপার্টিটা দান করছেন, তাকে যে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিম হতে হবে তাই নয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষও কিন্তু জমি জায়গা ওয়াকফ বোর্ডের নামে দান করতে পারেন। ঠিক আছে, চল বেসিক আইডিয়া অফ ওয়াকফ প্রপার্টিটা আমরা জানলাম। তবে একটা জিনিস কি, সারা বিশ্বে তো অনেকগুলো ইসলামিক দেশ রয়েছে, সব দেশে কিন্তু ওয়াকফ প্রপার্টি নেই। তুমি যদি টার্কির কথা বলো, লিবিয়া, ইজিপ্ট, সুদান, লেবানন, তিউনিশিয়া, ইরাক, এই সমস্ত কান্ট্রিতে কিন্তু ওয়াকফ সম্পত্তি নেই। কিন্তু ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি, কিন্তু ইন্ডিয়াতে ওয়াকফ বোর্ড গুলো ওয়াকফ আইন 1995 এর অধীনে আইনি সুরক্ষা পেয়ে থাকে, এবং একসাথে ওয়াকফ বোর্ড গুলো কিন্তু দেশের বৃহত্তম শহুরে জমি বা যেটাকে বলছি লার্জেস্ট আরবান ল্যান্ড হোল্ডার এর মালিক। কিন্তু ভারতে তুমি যদি ঠিকঠাক দেখো, ওয়াকফ বোর্ডের হাতে প্রায় 9.4 লাখ একর জমি আছে, যেখানে প্রায় 8.7 লাখের কাছাকাছি প্রপার্টিজ রয়েছে, যার আনুমানিক মূল্য কম করে হলো এক মানে 1.2 লাখ ক্রোর রুপিস। ঠিক আছে, মানে 1 লক্ষ মানে 20,000 কোটি টাকার কাছাকাছি। ঠিক আছে, তো একটা হিউজ প্রপার্টি। বর্তমানে ভারতীয় সশস্ত্র বাহিনী, যেটা ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, অর্থাৎ আমাদের ডিফেন্সের যে 3টে আর্ম রয়েছে, আমাদের মানে আর্মি রয়েছে, নেভি রয়েছে এবং আমাদের এয়ারফোর্স রয়েছে, সেই আর্মড ফোর্সেস এবং ইন্ডিয়ান রেলওয়েজ এর যে জমি, এই দুটো হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় দুটো সংস্থা যাদের হাতে ম্যাক্সিমাম জমি রয়েছে। তারপরেই ওয়াকফ বোর্ড হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক। এটা একটু ভুল লেখা হয়েছে এখানে, এই পয়েন্টটা একটুখানি কারেক্ট করে দিতে হবে। এটা হবে তৃতীয় বৃহত্তম জমির মালিক, এখানটায় থার্ড হবে। তো যাই হোক, ওয়াকফ ধারণার যে উৎপত্তি, সেটা দিল্লি সুলতানরা যখন এসেছিলেন ভারতবর্ষে, তখন থেকে কিন্তু ওয়াকফের উৎপত্তি শুরু হয়। এবং সুলতান মোহাম্মদ ঘোরি যখন তরাইনের যুদ্ধে যেতেন, তারপর থেকেই কিন্তু মুলতানের জামা মসজিদের জন্য তিনি 2টো গ্রাম উৎসর্গ করেন এবং সাইফুল আহম ইসলামকে প্রশাসক নিযুক্ত করেন। দিল্লি সালতানাত এবং পরবর্তীকালে এই যে মুঘল রাজবংশ এসছে, বাবর এসছেন, শেরশাহ এসছেন, আফগান রাজবংশ, লোদি বংশ, খিলজি বংশ, এগুলো ভারতবর্ষে যত যত বিকশিত হয়েছে, তত কিন্তু ওয়াকফ সম্পত্তির সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষে। ঠিক আছে, তো চলো এরপরের স্লাইডে আমরা চলে যাই। ব্রিটিশ রাজ বিতর্ক। দেখো, প্রিভি কাউন্সিল 19 শতকের শেষের দিকে ওয়াকফকে সবচেয়ে খারাপ ধরনের চিরস্থায়ী ব্যবস্থা বলে সমালোচনা করে এবং অবৈধ ঘোষণা করে, যদিও 1913 সালে মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু ব্রিটিশদের সমালোচনা সত্ত্বেও কিন্তু ভারতে ওয়াকফ ব্যবস্থাটা বহাল থাকে। একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষে কিন্তু ওয়াকফ আইন 1995 প্রথম নয়, কারণ তার আগে 1954-তে প্রথম মানে লাগু হয়েছিল, তারপর 1995-এ একটা অ্যামেন্ডমেন্ট করে আবার পাস করা হয়। স্বাধীনতার পর ভারত জুড়ে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য 1954-এ যে আইনটা পাস হয়, সেটার মাধ্যমেই একটা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি হয় এবং 1964-এ এটা একটা বিধিবদ্ধ সংস্থার মর্যাদা পায়। ঠিক আছে, এই যে এইখানে দেখো সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের কথা বলা রয়েছে, এবং এটা একটা স্ট্যাচুটরি বডি হিসাবে 1964-এ একটা বিধিবদ্ধ সংস্থার মর্যাদা পায়। এরপর যেটা আসে সেটা হচ্ছে ওয়াকফ আইন 1995। এই আইনটার মাধ্যমে কি করা হয়, যে অন্যান্য যে সমস্ত প্রপার্টি অ্যাক্টস গুলো ছিল তার উপরে ওয়াকফ বিধানকে প্রাধান্য দেয়, যাতে কি না, যে ওয়াকফ প্রপার্টি যেগুলো, সেগুলো ইসলামী আইন মানে শরিয়া আইনের অধীনে পরিচালিত হয়, শরিয়াতের আইনের অধীনে, এবং এগুলির দখল ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সুরক্ষা বৃদ্ধি করা যায়। ঠিক আছে, মানে কোনোভাবে যেন দখল না হয়, মাইনরিটি রাইটসটা যাতে নাকি প্রোটেক্টেড থাকে, সেইটার জন্যই কিন্তু এই আইনটা চালু করা হয়েছিল। মেনলি একটা খুবই নোবেল পারপাসে চালু করা হয়, চ্যারিটি পারপাসে চালু করা হয়। এরপর যেটা রয়েছে সেটা দেখো, 1995 এর ওয়াকফ অ্যাক্টের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রভিশনস আমরা দেখে নেব। যেমন ধরো বলছে যে 1995-এ ওয়াকফ সম্পত্তিগুলির তদারকির জন্য কি বলা হয়েছে, যে রাজ্য পর্যায়ে মানে স্টেটের পর্যায়ে একটা ওয়াকফ বোর্ড তৈরির কথা বলা হয়েছে। এরকম বিভিন্ন স্টেটে কিন্তু, ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে কিন্তু
প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা ওয়াকফ বোর্ড রয়েছে, ঠিক আছে। 1995 এর যে ওয়াকফ আইনের মূল বিধানগুলো দেখো, যে এখানে ওয়াকফ কাউন্সিল, রাজ্য ওয়াকফ বোর্ড এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানে চিফ এক্সিকিউটিভ অফিসারের যে ভূমিকা এবং দায়িত্বের পাশাপাশি একজন মুতাওয়াল্লি, মুতাওয়াল্লি মানে কি, যারা নাকি ওয়াকফ যে প্রপার্টিজ গুলো সেগুলোর তত্ত্বাবধান করে, মানে ম্যানেজার বেসিক্যালি, তাদের দায়িত্বের রূপরেখা দেওয়া হয়েছে। আর কি, ওয়াকফ ট্রিব্যুনালের কথা বলা হয়েছে। ওয়াকফ ট্রিব্যুনালটা কি? ওয়াকফ ট্রিব্যুনাল হচ্ছে এমন একটা মানে কোয়াসি জুডিশিয়াল সংস্থা, বা একরকম প্রায় জুডিশিয়াল সংস্থাই বলতে পারো। তার কারণ এরা ওয়াকফ সম্পত্তি এবং বিরোধ সম্পর্কিত বিষয়ে সিভিল কোর্টের পুরো বিকল্প হিসেবে কাজ করে। মানে ধরো একজন ব্যক্তি জমিতে জমিকে ওয়াকফ বোর্ড দাবি করলো যে এটা আমাদের জমি, ঠিক আছে। সেক্ষেত্রে মানে মানে লোকটির যদি মনে হয় যে এই জমিটা অ্যাকচুয়ালি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু সে ওয়াকফ ট্রিব্যুনালের কাছে গিয়েই একমাত্র দরখাস্ত করতে পারবে। অন্য কোনো সিভিল কোর্টে কিন্তু সে এটার বিরুদ্ধে অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে 1995 এর অ্যাক্টের প্রভিশনস গুলো বলছি। অবভিয়াসলি এর কিছু চেঞ্জেস এসেছে 2025-এ, সেগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তী স্লাইডস গুলোতে আলোচনা করব। এরপর বলছে দেখো যে 1908 সালের যে দেওয়ানি কার্যবিধি, কোড অফ সিভিল প্রসিডিওরের অধীনে দেওয়ানি আদালতের মধ্যে একই ক্ষমতা ও দায়িত্ব রয়েছে এই ট্রাইব্যুনালগুলোর উপর। আরো স্পষ্টভাবে বলতে গেলে যে 85 নম্বর যে ধারা রয়েছে 1995 এর যে ওয়াকফ অ্যাক্ট, সেখানে বলছে যে ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ বা অন্য যে কোনো বিষয় সম্পর্কিত বিরোধ প্রশ্ন বা বিষয়ে দেওয়ানি আদালতের কোনো এখতিয়ার নেই, মানে সিভিল কোর্টের কোনো বলার কোনো জায়গা নেই। এবং এক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালগুলির ওপর। শুধু তাই নয়, এক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত, এবং তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু সিভিল কোর্টে তুমি অ্যাপিলও করতে পারবে না, ঠিক আছে। এরপর যেটা রয়েছে সেটা দেখো, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটা ইউএমইডি আইন পাস হয়, যেটার মানে রিসেন্টলি পাস হয়েছে, যেখানে কয়েকটা চেঞ্জেস করা হয়েছে। মূল কি কি পরিবর্তন আনা হয়েছে একটু দেখা যাক। প্রথম কথা, উমিদ হিসেবে এটার পুনর্নামকরণ করা হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এ। এর আগে কি হতো, ওয়াকফ আইন 1995 এ কিন্তু কোনো অমুসলিম সদস্য, মানে ইসলামিক সদস্য নয়, মানে অমুসলিম সদস্যকে কিন্তু সেন্ট্রাল বলো বা আমাদের স্টেট বলো, কোনো জায়গায় কিন্তু ওয়াকফ বোর্ডে তারা কিন্তু জায়গা পেতেন না। কিন্তু এখন কিন্তু অমুসলিম প্রতিনিধিদেরও অন্তর্ভুক্তির বিধান করা হলো। এরপর যেটা, সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার, এই বিধানটার কিন্তু অপসারণ করা হলো। এর আগে কি হতো, যে একটা জমি যদি অনেকদিন ধরে কেউ কোনো ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষ বা কিছু মানুষজন যদি ব্যবহার করতেন, তাহলে সেটাকে ওয়াকফ সম্পত্তি হিসাবে বিচার করার একটা প্রভিশন ছিল, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু এখন সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়াকফ বাই ইউজার যে সম্পত্তি, সেইটা কিন্তু বর্তমানে যে এই অ্যামেন্ডমেন্ট বিল পাস হলো বা সংশোধনী আইন পাস হলো বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো, সেখানে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। যদিও কিছু কিছু মানে যদিও এখনো পর্যন্ত মানে এই আইন কার্যকর হওয়ার আগে পর্যন্ত এতদিন যে সমস্ত ওয়াকফ বাই ইউজার সম্পত্তি ট্যাগড হয়ে এসছে, তাদের মর্যাদা কিন্তু বজায় থাকবে, মানে তারা কিন্তু প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি হিসেবেই আগামী দিনেও ট্রিটেড হবে, কিন্তু ফার্দার আর ওয়াকফ বাই ইউজার কিন্তু আর হবে না। এরপর যেটা, সেটা হচ্ছে ধারা 40-এর অপসারণ। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রাজ্য যে ওয়াকফ বোর্ডগুলি রয়েছে, অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ উঠেছে যে 40 নম্বর ধারা অপব্যবহার করে যে কোনো সম্পত্তিকে, মানে অন্য ধর্মাবলম্বী মানুষের সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে অধিগ্রহণ এবং ঘোষণা করেছে। এর ফলে কি হয়েছে, বিপুল সংখ্যক মামলা মোকদ্দমার একটা জায়গা তৈরি হয়েছে। এর ফলে কিন্তু সাম্প্রদায়িক অনৈক্য বেড়েছে প্রচুর, ঠিক আছে। খুব স্বাভাবিক, একজন খ্রিস্টান বা একজন হিন্দু জমি যদি অনৈতিকভাবে ওয়াকফ বোর্ড ছিনিয়ে নেয়, খুব স্বাভাবিক লেভেলে একটা কমিউনাল একটা ভায়োলেন্সের জায়গা তৈরি হবে এবং একটা মানে একটা রিফটের জায়গা তৈরি হবে। তো সেই জন্য কি করেছে না, এই ওয়াকফ সংশোধনী আইন 2025-এ পূর্ববর্তী আইনের 40 নম্বর ধারাটিকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া যে মুসলিমদের যে ট্রাস্ট গুলো, এগুলোকে আগে ওয়াকফের মধ্যেই ধরা হতো, কিন্তু এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছে, সেখানে ট্রাস্ট থেকে ওয়াকফকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে আইনটা কার্যকর হওয়ার আগে বা পরে, এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কার্যকর হওয়ার আগে বা পরে যদি মুসলিমদের দ্বারা নির্মিত যদি কোনো ট্রাস্ট যদি অন্য কোনো বিধান দ্বারা পরিচালিত হয়, তাহলে সেগুলি কখনোই কিন্তু ওয়াকফ প্রপার্টি বা ওয়াকফ যে ক্যাটাগরি বা ওয়াকফের যে প্রভিশন, তার আওতায় কিন্তু পড়তে পারে না, ঠিক আছে। চল,
এগুলো গেল খুব ইম্পর্টেন্ট কিছু চেঞ্জেস যেগুলো আসতে চলেছে। আর কি কি আসতে চলেছে, যেমন ধরো ওয়াকফ উৎসর্গীকরণের জন্য যোগ্যতা বলা হচ্ছে যে 2025 সালের পূর্ববর্তী একটা বিধি পুনর্বহাল হতে চলেছে, যেখানে বলা হচ্ছে যে যারা নাকি প্র্যাকটিসিং মুসলিম, যারা নাকি 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছে, তাদের নিজস্ব সম্পত্তি তারা ওয়াকফের জন্য উৎসর্গ করতে পারবেন। সকল মুসলমানরা কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? প্র্যাকটিসিং মুসলিম যারা মিনিমাম 5 ইয়ার্স যারা নাকি ইসলাম প্র্যাকটিস করছে তারাই করতে পারবে। যদিও এইটা রিগার্ডিং যে প্র্যাকটিসিং মুসলিম কিসের বেসিসে করা হবে, তো সেইটা রিলেটেড ডেফিনিশনটা এখনো পর্যন্ত আইনে ক্লিয়ার নয়। এরপর যেটা, সেটা হচ্ছে উত্তরাধিকার অধিকারের সুরক্ষা, যেটা আগে ছিল না। এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং যথেষ্ট একটা ভালো প্রভিশন করা হচ্ছে এবারের ওয়াকফ অ্যাক্টে, যেটা হচ্ছে যে আগে যে কোনো প্রপার্টিকে ওয়াকফ প্রপার্টি হিসেবে বিবেচনা করার আগে মানে পরিবারের যে কোনো নারী বা শিশু যারা নাকি অসহায় রয়েছেন, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা, ঠিক আছে, এরা কিন্তু মানে বা এতিম যারা রয়েছে, অরফ্যান যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা উত্তরাধিকার পেতেন না, ঠিক আছে, ওয়াকফ সম্পত্তিতে। কিন্তু এখন বলা হয়েছে যে আগে মানে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে তুমি যদি উৎসর্গ করো, তার আগে কিন্তু তোমার পরিবারের মানে যিনি উৎসর্গ করছেন তার যে পরিবারের যে মহিলা উত্তরাধিকারীরা, তারা কিন্তু যতক্ষণ না তাদের ন্যায্য সাকসেশনটা পাচ্ছে, মানে উত্তরাধিকারটা না পাচ্ছে, ততক্ষণ কিন্তু সেই ওয়াকফকে মানে সেই সম্পত্তিকে তুমি ওয়াকফ হিসেবে উৎসর্গ করতে পারবে না, ঠিক আছে? এরপর যেটা, সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট 1963, যেটা বলছে যে আইনি বিরোধ হ্রাস করার জন্য এবারের যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে যে নতুন সংশোধনী আইন যেদিন থেকে নাকি কার্যকর হবে সেদিন থেকেই ওয়াকফ সম্পত্তিগুলির উপর মানে দাবির উপর একটা লিমিটেশন অ্যাক্ট 1963 প্রয়োগ হবে। এর ফলে যেটা লং টার্মের যে লিটিগেশন গুলো চলছে এই ওয়াকফ প্রপার্টি নিয়ে সারা দেশ জুড়ে প্রচুর মামলা মোকদ্দমা চলছে, এটার সংখ্যা কিন্তু অনেকটা হলেও হ্রাস পাবে। এর আগে আরেকটা যেটা প্রভিশন ছিল সেটা হচ্ছে যে ট্রাইবাল ল্যান্ডস এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কি হয়েছে, বিভিন্ন রকম ওই যে ওয়াকফ বোর্ড গুলো তাদের প্রপার্টি হাতিয়ে নিয়েছে, ঠিক আছে? তো মানে উপজাতি সম্প্রদায়ের যে জমি, যেটা নাকি আমাদের কনস্টিটিউশনের 5th অথবা 6th শিডিউলে হচ্ছে, যেগুলো একদম মানে রিজার্ভড জমি, যেটা উপজাতিদের জন্য ট্রাইবাল ল্যান্ড, সেটা তো সেখানে অ্যাকচুয়ালি এনক্রোচমেন্ট করা বা ওয়াকফ প্রপার্টি তৈরি করা তো সেখানে ইললিগাল, ঠিক আছে? যদিও এরকম কিছু ঘটনা কিন্তু আগে দেখা গেছে, মানে এই আইন লাগু হওয়ার পূর্বে এরকম ঘটনা ঘটেছে, সেই জন্য এবারের আইন যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু যেটা বলছে যে উপজাতি সম্প্রদায়ের যে জন্য প্রিজার্ভড যে জমি মানে 5th অথবা 6th শিডিউলের আন্ডারে যে জমিগুলো আসছে তাতে কিন্তু ওয়াকফ প্রতিষ্ঠা একদম স্পষ্টভাবে নিষিদ্ধ, আর কিন্তু করা যাবে না, ঠিক আছে? এরপর যেটা, সেটা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনালের গঠন। ওয়াকফ ট্রাইব্যুনালের গঠনের প্রথম যে ফার্স্ট টাইম যে বিলটা যখন ড্রাফট করা হয়েছিল তখন বলেছিল যে 2জন করে সদস্য থাকবেন ওয়াকফ ট্রাইব্যুনালে, কিন্তু এই মানে জেপিসি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে 3টে সদস্য, মানে আগে যেরকম ছিল ওয়াকফ ট্রাইব্যুনালে আগে 3জন সদস্য থাকতেন, ঠিক আছে, সেই গঠনটাই বজায় রেখেছে, যার মধ্যে কে কে থাকবেন, একজন জেলা জজ থাকবেন, ডিস্ট্রিক্ট জাজ, একজন রাজ্য সরকারি কর্মকর্তা, স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল, জয়েন্ট সেক্রেটারি লেভেলের বা যুগ্ম সচিব স্তরের, এবং একজন মুসলিম আইন এবং আইনশাস্ত্র বিশেষজ্ঞ, মানে মুসলিম ল নিয়ে যার নাকি বেশ ডেপথ আছে এবং নলেজ আছে এবং যিনি নাকি শরিয়ত আইন নিয়ে যথেষ্ট ভালো লেভেলের পড়াশোনা করেছেন, সেরকম একজন মানে যথেষ্ট পণ্ডিত মানুষ এখানে থাকবেন আর কি। তো এরপর যেটা, সেটা হচ্ছে সরকারি সম্পত্তির তদন্ত, যেখানে ওয়াকফ সংশোধনী আইন 2025 অনুযায়ী বলা হয়েছে যে ওয়াকফ হিসেবে দাবি করা যে কোনো সরকারি জমি বা সম্পত্তি কালেক্টরের তুলনায় উচ্চতর পদমর্যাদার কোনো আধিকারিককে দিয়ে তদন্ত করানো হবে, যাতে যে কোনো ধরনের অযৌক্তিক দাবি রোধ করা যায়। ধরো একটা জমি ঘিরে লিটিগেশন তৈরি হয়েছে, ওয়াকফ বোর্ড দাবি করছে যে এটা আমাদের জমি, আবার সরকার বলছে না এটা আমাদের জমি, সেক্ষেত্রে কি বলা হয়েছে যে কালেক্টর লেভেলের উঁচু লেভেলের কোন অফিসার দিয়ে এটা তদন্ত করানো হবে এবং সেক্ষেত্রে তিনি যা বলবেন তার সিদ্ধান্তই শেষ কথা। এক্ষেত্রে কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত শেষ কথা হবে না, মানে সরকারের তরফ থেকে যে কালেক্টরকে অ্যাপয়েন্ট করা হবে বা কালেক্টর এবং মানে কালেক্টরের পদমর্যাদার ওপরের যে অফিসারকে অ্যাপয়েন্ট করা হবে তিনি তদন্ত করে যা পাবেন তার সিদ্ধান্তই কিন্তু শেষ কথা, ঠিক আছে? চল এরপর যেটা আমি একটু আগেই যেটা বলছিলাম যে ওয়াকফ আইনে আগে যেটা হতো 1995 অ্যাক্টের মাধ্যমে, যে তুমি যদি কোনো অ্যাগ্রিভড পার্সন হও এবং তোমার যদি মনে হয় যে তোমার
মানে প্রপার্টিটা ওয়াকফ বোর্ড জোর করে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে বা ইল্লিগালি সেখানে এনক্রোচমেন্ট করেছে, সেখানে তুমি কিন্তু আগে ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে বাদ দিয়ে আর কোথাও যেতে পারতো না, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু মানে উইদিন 90 ডেজ তুমি কিন্তু সংশ্লিষ্ট হাইকোর্টে অ্যাপিল করতে পারবে, ঠিক আছে। যেখানে আগে কিন্তু হাইকোর্টের কিন্তু এখানে খুব সীমিত পুনর্বিবেচনার ক্ষমতা দেওয়া হতো হাইকোর্টকে। এখন তার মানে কি, ট্রাইব্যুনাল ব্যাপারটা যেরকম সর্বে সর্বা ছিল আগে, মানে ওটাই লাস্ট সিভিল কোর্ট, সেটা কিন্তু এখন আস্তে আস্তে ঘুচে গেল, মানে এই অ্যামেন্ডমেন্ট একটা পাস হওয়ার পরে। তো চলো, মোটামুটি এইরকম পয়েন্টস গুলো ছিল যেগুলো নাকি ইম্পর্টেন্ট, মানে ইয়েগুলো করা হয়েছে, বিধানগুলো করা হয়েছে। এছাড়া যেমন ধরো বর্ধিত স্বচ্ছতা, যেমন বলা হচ্ছে ডিজিটালাইজেশন করতে হবে। যেমন এতদিন কি হতো, এতদিন ওয়াকফ প্রপার্টি গুলো নিয়ে না, মানে প্রপার কোনো ডিজিটালাইজেশন ছিল না, প্রপার কোনো রেকর্ড ছিল না। এই ব্যাপারগুলো কিন্তু এখন মানে শিওর করার চেষ্টা করা হচ্ছে। একটা সেন্ট্রাল পোর্টাল থাকবে যেখানে নাকি যে ধরো ওয়াকফ প্রপার্টি, তার একটা বিবরণ থাকবে যেটা রেজিস্টার করতে হবে সমস্ত মুতাওয়াল্লিদের, যে সমস্ত মুতাওয়াল্লিরা ওই যে ওয়াকফ প্রপার্টির যে ম্যানেজার, তাদেরকে কিন্তু সেগুলোর একটা রেজিস্টার করতে হবে প্রপার্টিগুলো। যার ফলে কি হবে, একটা তোমার স্বচ্ছতার জায়গা তৈরি হবে, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে, ট্রান্সপারেন্সির জায়গা আসবে। এছাড়া যে ওয়াকফ বোর্ড গুলোতে ওয়াকফ প্রতিষ্ঠানগুলোর যে বাধ্যতামূলক অবদান, সেটা 7% থেকে কমিয়ে 5% করা হয়েছে। মানে ওয়াকফ বোর্ডে বেশি পরিমাণ অর্থ অবদানের বদলে সেই যে 2% যে গ্যাপটা থাকবে, ওটাকে বরং চ্যারিটির কাজে লাগানোর জন্য অ্যামেন্ডমেন্ট বিলে বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু বিধান দেওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়া আরেকটা যেটা বলা হচ্ছে, যে সমস্ত ওয়াকফ প্রতিষ্ঠানগুলো বা যে সমস্ত ওয়াকফ প্রপার্টিজ গুলো, ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, সেখানে যদি 1 লক্ষ টাকার বেশি আয় হয় বার্ষিক, ইয়ারলি পার অ্যানাম যদি 1 লক্ষ টাকার বেশি আয় হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হচ্ছে তোমার রাজ্য নিযুক্ত যে নিরীক্ষক, অর্থাৎ স্টেট অ্যাপয়েন্টেড যে অডিটর, তাদের দ্বারা অডিটের মধ্যে দিয়ে বা নিরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তো যাই হোক, এরপর যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে যে কি কি আমাদের উদ্বেগ রয়েছে, মানে কি কি কনসার্নস রয়েছে, এটাও কিন্তু প্রশ্ন দিতে পারে পরীক্ষা, ঠিক আছে। চ্যালেঞ্জেস আসতে পারে, মেইন চেঞ্জেস আসতে পারে, ওয়ে ফরওয়ার্ড, মানে আগামী দিনে ভবিষ্যতে গ্রহণীয় কি পদক্ষেপ আছে সেটা আসতে পারে। তো এগুলোই আমরা মূলত আলোচনা করব। তো চলো চ্যালেঞ্জেস এর জায়গাগুলো দেখিনি, যে এই আইনটা অ্যাকচুয়ালি লাগু করতে গেলে মানে কি কি উদ্বেগ রয়েছে, কি কি কনসার্ন রয়েছে এই আইন নিয়ে। প্রথম হচ্ছে দেখো, যে লোকসভায় পাশ হওয়ার পর থেকে উল্লেখযোগ্য বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে কি বলছেন, যে এটা ধর্মীয় বিষয়ে মুসলিম সম্প্রদায়ের যে স্বায়ত্ত শাসন, মানে প্রত্যেকেরই তো দেখো রাইট টু প্র্যাকটিস, ফ্রি প্র্যাকটিস অফ রিলিজিয়ান, যেটা আমাদের আর্টিকেল 25 এর আন্ডারে, ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে বলা হয়েছে, সেটা তো রয়েছে। তো সেখানে মুসলিম সম্প্রদায়ের যে ফ্রি প্র্যাকটিস অফ রিলিজিয়ান, সেটাকে একটা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে অনেকে কিন্তু দেখছেন। সেই জন্য দেখো, প্রথম পয়েন্টটা যেটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় অধিকারের লঙ্ঘন। যে আইনটি সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার, বিশেষ করে 14, 25, 26 এন্ড 29 নাম্বার যে অনুচ্ছেদ, আর্টিকেল, তার অধীনে মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে। এছাড়া দেখো, ওয়াকফ বোর্ড এই যে অমুসলিমদের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির ব্যবস্থাপনায় কিন্তু হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু মুসলিমদের মধ্যে একটা অসন্তোষ কিন্তু দানা বেঁধেছে রিসেন্টলি। এরপর যেটা, সেটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি। বলা হচ্ছে যে এই আইনটি ওয়াকফ সম্পত্তি এবং সেই সংক্রান্ত বিবাদের উপর সরকারি কর্তৃপক্ষগুলিকে উল্লেখযোগ্য ক্ষমতা প্রদান করছে। কেন, যেমন ধরো আগে এই যে বললাম যে ট্রাইব্যুনাল আগে শেষ কথা ছিল, কিন্তু এখন কিন্তু সরকার অ্যাপয়েন্টেড একজন কালেক্টর জিনিসটার বিষয়ে তদন্ত করবে, ঠিক আছে। প্রশাসনের একটা মানে ইয়ে থাকবে, মানে একটা নজরদারি থাকবে এই প্রপার্টিস গুলোর উপর। তো সেইটা কিন্তু মানে ওয়াকফ বোর্ডের বা মানে বর্তমান যারা নাকি ওয়াকফ প্রপার্টি যারা ম্যানেজার, তাদের কিন্তু খুব একটা পছন্দ হয়নি এই ব্যাপারটা। এরপর যেটা, সেটা হচ্ছে সম্প্রদায়গত পরামর্শের অভাব। মুসলিম সম্প্রদায় এবং অংশীদারদের সাথে পর্যাপ্ত পরামর্শ ছাড়াই কিন্তু বিলটা ড্রাফট করা হয়েছে বলে সমালোচনা করা হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, যেটা AIMPLB সহ বহু সংগঠন বলেছে যে বিলটি আমাদের মতামত ছাড়াই তৈরি করা হয়েছে। সো মুসলিম সম্প্রদায়ের মধ্যে কতটা এটা বৈধতা থাকবে এবং কতটা তারা জিনিসটাকে মানে মন থেকে মেনে নেবে বা গ্রহণযোগ্যতা তাদের কাছে কতটা থাকবে, এটা নিয়ে কিন্তু একটা বেশ কনসার্নের জায়গা থাকছে। আর এই যে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির ফলে কি হবে, বিভিন্ন ধরনের লিটিগেশনের জায়গা কিন্তু আরো বাড়বে, ঠিক আছে। এবং
আইনি চ্যালেঞ্জের জায়গাগুলো কিন্তু আগামী দিনে তৈরি হতে পারে। এছাড়া ঐতিহাসিক প্রেক্ষাপটকে বাদ দেওয়া হয়েছে, যেমন ধরো ওয়াকফ বাই ইউজার যে ব্যাপারটা, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট মানে কি, আমি যদি ধরো 15 বছর ধরে একটা প্রপার্টিতে নামাজ পড়ি, ঠিক আছে, সেক্ষেত্রে সেটাকে ওয়াকফ প্রপার্টি হিসাবে মানে ওয়াকফ বাই ইউজার মানে যিনি ইউজ করছেন তার তরফ থেকে ওয়াকফ হিসেবে মনোনীত করার বা নমিনেট করার একটা কিন্তু জায়গা থাকতো। কিন্তু এই ওয়াকফ বাই ইউজারের মতন বিধান, যেটা ঐতিহাসিক প্রেক্ষাপট, হিস্টোরিক্যাল যে কনটেক্সট, এগুলো কিন্তু পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক ওয়াকফ সম্পত্তি রয়েছে যার কোনো আনুষ্ঠানিক ডকুমেন্টেশন নেই, কিন্তু ঐতিহাসিকভাবে সম্পত্তিগুলো ওয়াকফ উদ্দেশ্যে ব্যবহার হয়ে এসেছে। তো এই ধরনের যে সম্পত্তি যার নাকি অ্যাকচুয়াল ডকুমেন্টেশন নেই ওয়াকফ হিসেবে, সেগুলো কিন্তু আগামী দিনে কিন্তু বিপন্ন হতে পারে এই সম্পত্তিগুলো, ঠিক আছে, এটা মনে করা হচ্ছে। আগামী দিনে কি হবে সেটা সম্পূর্ণ মানে ইফস এন্ড বাটস এর উপর দাঁড়িয়ে আছে, কিন্তু এটা মনে করা হচ্ছে আর কি। এরপর যেটা, সেটা হচ্ছে বিরোধ বৃদ্ধির সম্ভাবনা। যেমন বলছে যে ওয়াকফ ট্রাইব্যুনালের কর্তৃত্ব অপসারণ করা হয়েছে এবং জেলা কালেক্টরদের উপর সেই ভূমিকা অর্পণ করা হয়েছে, ফলে আগামী দিনে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে, এবং মামলা মোকদ্দমার নিষ্পত্তি প্রক্রিয়া কিন্তু আরো জটিল হতে পারে, সম্পত্তিগুলি আরো আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এছাড়া ওই যেটা বলছিলাম যে একজন প্র্যাকটিসিং মুসলিম, এই যে ডেফিনিশনটা, এটা না একটু ভেগ ডেফিনিশন রয়েছে, মানে এই শব্দবন্ধ যেটা বলা হয়েছে এর স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি, ঠিক আছে। প্র্যাকটিসিং মুসলিম আমি কাকে মানে বলবো, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু এখানে সঠিকভাবে ডিসক্রাইব করা হয়নি। তো তার ফলে কি, ধর্মীয় পণ্ডিতদের বিভিন্ন ব্যাখ্যার কারণে কিন্তু একটা আইনি চ্যালেঞ্জের জায়গা তৈরি হতে পারে। এছাড়া এই যে অমুসলিমদের অন্তর্ভুক্তির ফলে কি হয়েছে, মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানের মানে এই যে ওয়াকফ প্রপার্টি গুলো তো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো তার একটা যে ইন্টিগ্রিটি বা তার যে একটা অখণ্ডতা, সেটা ক্ষুণ্ণ হতে পারে। সমালোচকরা বলছেন যে অমুসলিম সদস্যরা ইসলামীয় সাংস্কৃতিক এবং ধর্মীয় রীতিনীতি সম্পর্কে তাদের তো অতটা ক্লিয়ার কাট ধারণা নেই। তো সেক্ষেত্রে সেই ধারণা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াকফের ক্ষেত্রে তারা তাদের ওপিনিয়ন কিভাবে দেবেন, বা ওয়াকফের ক্ষেত্রে তাদের ধ্যান ধারণা কিভাবে কাজে লাগানো যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু মানে সমালোচনার জায়গা তৈরি হয়েছে আইনটা নিয়ে। তো এরপর চলো আমরা চলে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের ওয়ে ফরওয়ার্ড, বা যেটাকে আমরা বলছি ভবিষ্যতে গ্রহণীয় পদক্ষেপ। তো প্রথম হচ্ছে ওয়াকফ সম্পত্তির সুরক্ষা। সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি নির্ধারণের জন্য একটা স্পষ্ট এবং স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠা করা প্রয়োজন। একটা এসওপি থাকবে, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকবে, যেটা নাকি একদম ট্রান্সপারেন্ট হবে, যার ফলে কোনো ধরনের কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত, ঠিক আছে, মানে গায়ের জোরে জমি দখল করে নেওয়া, এই ব্যাপারটা যেটা মানে সরকার যেটা নাকি অভিযোগ এনেছে বিভিন্ন ওয়াকফ বোর্ডের এগেনস্টে, তো কেন্দ্রীয় সরকার, তো সেই বিষয়গুলো কিন্তু রক্ষা করা যায়। এছাড়া এই যে আগামী দিনে যে ওয়াকফ সম্পত্তি বর্তমানে রয়েছে, সেই ধরনের ওয়াকফ সম্পত্তিগুলোর যাতে সুরক্ষা করা যায়, ঠিক আছে, তো সেই বিষয়েও কিন্তু মানে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত যাতে রোধ করা যায়, সেইটার একটা জায়গাটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে, কারণ একটা প্রপার ট্রান্সপারেন্ট এসওপি কিন্তু খুব দরকার মানে এই ওয়াকফ সম্পত্তি সুরক্ষার জন্য। এরপর যেটা, সেটা হচ্ছে বিস্তৃত পরামর্শ। সরকারের উচিত যে মুসলিম সম্প্রদায়ের যারা নেতা, বিভিন্ন যারা আইন বিশেষজ্ঞ, শরিয়া আইন বা শরিয়াত আইনের যারা মানে একদম পণ্ডিত মানুষজন, মৌলভী যারা, এবং নাগরিক সমাজের সংগঠন সহ বিভিন্ন যে স্টেক হোল্ডার রয়েছে, তাদের পরিবর্তিত আইনের সঠিক প্রণয়ন বিষয়ে ব্যাপক পরামর্শ করতে হবে। তারা যে ওপিনিয়নটা দেবে সেটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ তারা কিন্তু ইসলামের যে শরিয়া আইন সম্বন্ধে অনেক বেশি পরিমাণ তাদের নলেজ রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তাদের সাথে কিন্তু আলোচনা করাটা সরকারের প্রয়োজন। এরপর যেটা, সেটা হচ্ছে জনসচেতনতামূলক প্রচার। দেখো, ওয়াকফ ব্যবস্থা এবং প্রস্তাবিত পরিবর্তন সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা বাস্তবায়নের মাধ্যমে ভুল ধারণা দূর করা সম্ভব এবং নতুন কাঠামোর অধীনে মুসলিম সম্প্রদায়কে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করা সম্ভব। অর্থাৎ মুসলিম পপুলেশনের মধ্যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা নিয়ে যে সমস্ত যে একটা নেগেটিভ একটা আইডিওলজিস যে তৈরি হয়েছে, সেই আইডিওলজিসটা সম্পর্কে মানে সেই অন্ধকারটা তাদের মন থেকে দূর করতে হবে এবং তাদেরকে সঠিক মানে তাদের অধিকার মানে তাদের যে রাইটস এবং তাদের যে রেসপন্সিবিলিটি ওভার দ্য ওয়াকফ প্রপার্টিজ, সেই বিষয়ে তাদেরকে কিন্তু শিক্ষিত করতে হবে। তো
তো এইগুলো মোটামুটি আমাদের ওয়ে ফরওয়ার্ড বা ভবিষ্যতে গ্রহণীয় পদক্ষেপ। একটা জিনিস একটু বলে রাখি যে খুব রিসেন্টলি এই যে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ধুলিয়ান, সুতি সহ জলঙ্গি এই সমস্ত জায়গায় মানে যে বিক্ষোভটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের এগেনস্টে, মানে সেটা একেবারেই কাম্য নয়। আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু মানে আইনটা আগে ভালো করে বোঝা, ঠিক আছে? কিছু সংখ্যক মানে মানুষ কিন্তু জিনিসটাতে উস্কানি দিচ্ছেন এবং মুসলিম যারা সাধারণ জনসাধারণ তাদেরকে কিন্তু একটা মানে প্ররোচিত করার জায়গায় নিয়ে চলে আসছেন এবং এর ফলে সরকারি সম্পত্তির ক্ষতি, ধ্বংস এবং মানে এরকম অনেক অপ্রীতিকর ঘটনা কিন্তু লাস্ট 4-5 দিনে ঘটেছে। তো সেই বিষয়টা কিন্তু একেবারেই কাম্য নয়। আমাদের যেহেতু ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের রাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার কান্ট্রি, সেখানে প্রত্যেকটা ধর্মের নিজস্ব ধর্ম প্র্যাকটিস করার অধিকার থাকে এবং আগামী দিনেও থাকবে। তো আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে ট্রান্সপারেন্সির যে জায়গাগুলো ছিল না, সেইগুলোকে ইনশিওর করার চেষ্টা করছে হচ্ছে নতুন এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর সাথে কিন্তু আগের ওয়াকফ যে সমস্ত প্রপার্টি সেগুলো মুসলিমদের থেকে ছিনিয়ে নেওয়া হবে বা মুসলিমদের জায়গা জমি কেড়ে নেওয়া হবে বলে এই যে সমস্ত রটনাগুলো রটানো হচ্ছে, এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় না ঠিক, ঠিক আছে? তো মোটামুটি আমরা এখানেই আজকে ভিডিওটা স্টপ করছি। এই নোটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমরা দিয়ে দেবো এই ভিডিওর শেষে, মানে ডেসক্রিপশন বক্সে। আমাদের এরকম মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেইনস ব্যাচ চলছে। তোমরা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার তাতে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, দুটোতেই করতে পারো। এছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম পরপর আমরা যে সমস্ত মিসলেনিয়াস 2025 রিগার্ডিং যে সমস্ত ডেসক্রিপটিভ জিএস টপিকের ভিডিও আনবো তার তথ্য তোমরা চট করে পেয়ে যাও আমরা যখনই আপলোড করব। সো আজকের জন্য এই অবধি, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস একটুখানি বলে দেওয়া দরকার যে আমাদের মিসলেনিয়াস যেটা আগামী যে মিসলেনিয়াসটা হতে চলেছে পরের বছর, যে মিসলেনিয়াস, তার একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তোমরা জানো পিএসসির তরফ থেকে বেরিয়েছে। তো তার প্রিলিমস এর একটা ব্যাচ আমরা শুরু করতে চলেছি আমাদের তরফ থেকে। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই দুটো নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, গুড নাইট।